রাত্রিতে এখানে কেউ থাকতে পারে না এবং এখানে অলৌকিক ঘটনা। এখানে অলৌকিক অনেক কিছু শোনা যায়। এখানে মায়ের শব্দ, মায়ের শব্দ নন্দিকেশ্বরী মায়ের সমাদিষ্ট হয়ে এসেছে। নমস্কার, আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। চলে এসেছি প্রান্তিক স্টেশনে। আমরা রয়েছি বীরভূমে এবং চলেছি বীরভূমের অন্যতম একটি সতীপীঠ দর্শন করতে। ভারতের শক্তি সাধনার অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো এই বীরভূম। 51 সতীপীঠের মধ্যে 5টি রয়েছে এই বীরভূম জেলাতেই। তার মধ্যে বক্রেশ্বরের দেবী মহিষমর্দিনী, লাভপুরের দেবী ফুল্লরা, বোলপুরের কাছে কঙ্কালীতলা এবং নলহাটিতে নলাটেশ্বরী আর সাঁইথিয়ায় দেবী নন্দিকেশ্বরী। আমরা এখন চলেছি সাঁইথিয়ায় দেবী নন্দিকেশ্বরীকে দর্শন করতে। এই পর্বে চেষ্টা করব বীরভূমের এই 5টি সতীপীঠই আপনাদের ঘুরে দেখানোর। এর মধ্যে আমরা কঙ্কালীতলা সতীপীঠটিকে আপনাদের দর্শন করিয়েছি। এরপরে বর্তমানে যাচ্ছি নন্দিকেশ্বরীতে। তারপরে আমরা ফুল্লরা, নলহাটেশ্বরী প্রত্যেকটি সতীপীঠই আপনাদের দর্শন করাবো। তাহলে সঙ্গে থাকুন। চলে এসেছি সাঁইথিয়া স্টেশনে, আর এই স্টেশনের একেবারে পাশেই হচ্ছে মা নন্দিকেশ্বরীর মন্দির। নন্দিকেশ্বরীর নাম অনুসারে এই অঞ্চলের নাম একদা ছিল নন্দীপুর। তবে বর্তমান এই সাঁইথিয়া নামটির সাথেও জড়িয়ে রয়েছে মা নন্দিকেশ্বরীর মন্দিরের ইতিহাস। বীরভূমের অন্যতম প্রধান বাণিজ্য ক্ষেত্র নন্দীপুরের ব্যবসায়ীরা মা নন্দিকেশ্বরীকে পুজো দিয়ে সাইত করে খেরোর খাতায় সাঁইতা লিখতেন। সেই সাঁইতা থেকেই বর্তমান নাম সাঁইথিয়ার উৎপত্তি বলে অনেকে মনে করেন। তবে এই রীতি কিন্তু এখনও প্রচলিত। এখনও বিশেষ তিথিতে, যেমন পয়লা বৈশাখ, বিজয়া দশমী প্রভৃতি তিথিতে এখনও ব্যবসায়ীরা, এই সাঁইথিয়া অঞ্চলের ব্যবসায়ীরা মায়ের কাছে পুজো দিয়ে তাদের খাতা সাইত করে নিয়ে যান। চলে এসেছি নন্দিকেশ্বরী তলায়। দর্শন করে নেব মা নন্দিকেশ্বরীকে। চলে এসেছি মূল মন্দিরের সামনে। যে বিশাল বটবৃক্ষটি আপনাদের দর্শন করালাম, যার নিচে মায়ের দেহাবশেষ অর্থাৎ কণ্ঠহারটি পাওয়া যায়, সেই বটগাছটি কিন্তু ছাতার মতো পুরো মন্দির চত্বরটিকে ঘিরে রেখেছে। নমস্কার, আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ চলে এসেছি সতীপীঠ নন্দিকেশ্বরীতে।
এই নান্দিকেশ্বরী সতীপীঠটিও বীরভূমে অবস্থিত। বীরভূমে মোট 5টি সতীপীঠের মধ্যে অন্যতম হচ্ছে এই নান্দিকেশ্বরী সতীপীঠ। তো এই নান্দিকেশ্বরী সতীপীঠে দেবী যে মহামায়া আছে, সতীর 51 পীঠের মধ্যে অন্যতম এই পীঠ, এবং এই পীঠে দেবীর গলার কণ্ঠহার অর্থাৎ কলার বোন যেটাকে বলা হয়, সেই কলার বোন কিন্তু এখানে পতিত হয়েছিল। এবং জনৈক দাতারাম ঘোষকে দেবী স্বপ্নাদেশ দেন যে এই বিশাল বটবৃক্ষের নিচে দেবীর প্রস্তরীভূত যে কণ্ঠহার সেটি রয়েছে, সেটি হচ্ছে অন্যতম সতীপীঠ, এবং সেই স্বপ্নাদেশ পেয়ে দাতারাম ঘোষ কিন্তু এই স্থানে দেবীর একটি স্থান বা মন্দির নির্মাণ করেন। এই সেই মন্দির, পরবর্তীকালে মন্দির সংস্কার হয় এবং হচ্ছে এই সেই নান্দিকেশ্বরী মায়ের প্রস্তরীভূত যে কণ্ঠ হার, সেই প্রস্তর, সাধারণত যে সতীপীঠগুলো আছে সেই সতীপীঠে কিন্তু এই যে প্রস্তর, এই যে দেবীর যে দেহের অংশ, সেই অংশগুলো কিন্তু আচ্ছাদিত থাকে কোনো কিছুর উপর, তার উপরে দেবীর কোনো মূর্তি বা ইত্যাদি দিয়ে আচ্ছাদিত থাকে। আমরা এর আগে গিয়েছি নলাটেশ্বরী, সেখানেও আমরা দেখেছি দেবীর কিন্তু সেই প্রস্তর যে রয়েছে, দেবীর দেহের যে অংশ সেটি কিন্তু আচ্ছাদিত রয়েছে এবং বেশিরভাগ সতীপীঠেই আচ্ছাদিত থাকে। কিন্তু এই যে নান্দিকেশ্বরী সতীপীঠ, এখানে কিন্তু দেবীর সেই দেহের অংশ, প্রস্তরীভূত অংশ, সেটি কিন্তু আচ্ছাদিত নেই, সেটি কিন্তু একেবারে উন্মুক্ত অবস্থায় রয়েছে এবং ভক্তরা কিন্তু এই প্রস্তরীভূত যে মাতা সতীর দেহের অবশেষ, সেই কণ্ঠহার কিন্তু দর্শন করতে পারবেন। এখানে ভৈরব হচ্ছেন নান্দিকেশ্বর, নন্দী মহারাজ যে শিবের বাহন, তার থেকেই এই নন্দীর ঈশ্বর, সেই জন্য নান্দিকেশ্বর, এবং মাতা নন্দিনী নন্দিকেশ্বরী। মন্দিরে ভৈরব মন্দিরও আপনাদের দর্শন করাবো, এবং এই মন্দিরের এই মন্দির চত্বরের মধ্যেই রয়েছে আরো অনেক মন্দির। বিভিন্ন সতীপীঠে আমরা যখন গিয়েছি একটি ব্যাপার লক্ষ্য করা গেছে যে মন্দির চত্বরের মধ্যে কিন্তু রাত্রি বেলা কাউকে থাকতে দেওয়া হয় না, কারণ হচ্ছে মায়ের নৈশলীলা। মা কিন্তু রয়েছেন সেই সময় থেকে, এবং মা ভক্তের কল্যাণ করার জন্যই এই বিভিন্ন অংশে বিভক্ত হয়ে আমাদের বিভিন্ন অংশের বিভিন্ন স্থানে রয়েছেন। সেই বিষয়টি জানান কিন্তু মা সবসময়ের জন্য দেন। আজও তিনি যে এখানে অবস্থান করেন তা কিন্তু ভক্তরা বুঝতে পারে, অনুভব করতে পারে। সেই কারণে রাত্রিবেলা এই মন্দির চত্বরের মধ্যে কিন্তু কাউকে থাকতে দেওয়া হয় না। সেই রকমই মন্দিরের যিনি সেবায়িত আমাদেরকে জানালেন, আমরা শুনে নেব তিনি কি বলছেন। তবে আসুন দর্শন করে দেবেন মা নন্দিকেশ্বরীকে। এটি মায়ের সেই দেহাংশর শিলারূপ। শিলাটি কৃষ্ণবর্ণের ছিল, কিন্তু যেহেতু মায়ের এই শিলাতে সিঁদুর লেপন করা হয়, সেহেতু শিলাটি লাল বর্ণে পরিণত হয়েছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন ত্রিনয়ন মায়ের। সকল সতীপীঠে কিন্তু এরূপ উন্মুক্ত অবস্থায় শিলার দর্শন হয় না, কিন্তু এখানে মায়ের শিলাটিকে প্রত্যক্ষ দর্শন করা যায়।
মায়ের এই সতীপীঠের উৎপত্তি এবং আরও নানা বিষয়ে কথা হলো, মায়ের বিভিন্ন অলৌকিক লীলার কথা আমাদের জানালেন মন্দিরের বর্তমান সেবায়িত সলিল ভট্টাচার্য মহাশয়। শুনে নেব তিনি কি বলছেন। দেবী নন্দিকেশ্বরী, নন্দীপুরের নাম অনুসারে দেবীর নাম হচ্ছে নন্দিকেশ্বরী। বটবৃক্ষের নিচে মা এখানে আবির্ভূতা হয়েছিল। তাই দাতারাম ঘোষ মায়ের স্বপ্নাদিষ্ট হয়ে এখানে প্রতিষ্ঠিত হয়েছিল। মায়ের বিশেষ বার্ষিক পূজা হচ্ছে বিপত্তারিণী। রথের পর শনি মঙ্গলবারে মায়ের বিশেষ পূজা হয়। এছাড়া শনিবার, মঙ্গলবার, পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া মায়ের বহু ভক্তের সমাগম এখানে হয়। আচ্ছা, এখানে যদি কেউ ভোগ প্রসাদ পেতে চান তাহলে ভোগ প্রসাদ পাবেন। কখন কিভাবে যোগাযোগ করতে হবে? সময় যিনি পূজা করবেন তাকেই বললেই হবে, এখানে ভোগের ব্যবস্থা করা যায়। এখানে সতীপীঠ মানে সতীর কণ্ঠের হার এখানে পতিত হয়েছিল, কলার বন এখানে পড়েছিল বলেই সতীপীঠ বলা হয় এখানে মহাপীঠে। আর এমনি এখানে তো সামগ্রিকভাবে কত বছরের পুরনো প্রাচীন এই যায় মন্দির? এটা প্রাচীন হচ্ছে সেই দক্ষযজ্ঞ আমলের, তখন থেকে সতীর যখন দেহত্যাগ করে তখন থেকে সেই নারায়ণ। এই এত বড় মন্দির চত্বর, এখানে কি খুব কোনো অলৌকিক কোনো ঘটনা দেবীর যেরকম সচরাচর সতীপীঠে দেখা যায় যে মা কোনো না কোনোভাবে ভক্তদের আভাস দেন? অলৌকিক ঘটনা এখানে পাওয়া যাবে। এখানে মা খুব জাগ্রত এবং কিভাবে একটু বলেন যদি। সে কি ঘটনা? রাত্রিতে এখানে কেউ থাকতে পারে না এবং এখানে অলৌকিক ঘটনা ঘটে। রাত্রিতে কেন রাত্রিতে না, রাত্রিতে এখানে মা হন মানে বেরোন, তো সেই জন্য মা রাত্রিতে কেউ থাকতে পারে না। এখানে থাকতে দেওয়া হয় না, দেওয়া হয়নি। এই যে তীর্থ আবাস যে আছে এখানে, যে এখানে মানুষেরা থাকে, এখানে নন্দিকেশ্বরী যাত্রী নিবাস আছে। আচ্ছা, এখানে থাকা হয় বহু। কেউ যদি আসলে এখানে থাকতে পারে? হ্যাঁ, থাকতে পারে। কোন সময় পুজো হয় বললেন, মানে উৎসব? এখানে উৎসব হয় বিপত্তারিণী, পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, শনিবার, মঙ্গলবার, সংক্রান্তি, পূর্ণিমা, মায়ের। আর দুর্গাপুজোর সময়? দুর্গাপুজোর সময় হয় দুর্গাপুজো, কালী পুজো, এখানে সবই হয়। মায়ের পূজা হয় তেরোদশীতে, এখানে চণ্ডীপাঠ। তেরোদশীর দিন আমি এখানে চণ্ডীপাঠ করি মায়ের। আপনি চণ্ডীপাঠ করেন এই সময়? এখানে বলি হয় মায়ের? বলি হয় মায়ের, বলিও হয়। সর্বলোকানাং ক্রিয়াপঞ্জিতম এই মা চণ্ডীর ধ্যানে এখানে মায়ের পূজা হয়। এই দরজাটা বড় হয়ে যাবে বললো তো? হ্যাঁ, বড় হয়ে যাবে, অতটা হবে ওই ঢালাই পর্যন্ত করে। এর ইতিহাস কি আছে? সৃষ্টির মানে এই ইতিহাস, এই মন্দির তৈরির ইতিহাস? তৈরি হয়েছে, এটা সতীর অংশ পড়েছিল এখানে, কণ্ঠের হার এখানে প্রস্তুত হয়েছিল। এটা 49 নম্বর সতীপীঠ। হয় চণ্ডীর ধ্যানে পূজা হয়। সিংহস্তা শশীশেখরা মরকতপেক্ষা চতুর্বিভুজ শঙ্খাংশ চক্রধ্বনি স্বরাংশ দধৌতি নেত্রস্ত্রীভি সবিতা মুক্তাঙ্গ দোহার কঙ্কন রণকাঞ্চি কন্নপুরা দুর্গা দুর্গতি হারিণী ভবতু নলগ্নল সত্যুন্দরা। এই ধ্যানে মায়ের পূজা হয়, চণ্ডীর ধ্যানে। আর দেবী ফুল্লারা হচ্ছে জয় দুর্গা ধ্যানে পূজা হয়। কালাভ্রাবাং কটাস কৈরীলভান মৌলি বন্ধেন্দুরি খাং শঙ্খং চক্রং কৃপাণং কৃষ্ণমূর্তি করৈ রুধন্তুম তিনেত্তাম সিংহ স্কন্ধাদিরূঢ়াং শ্রীভুবনং খ্লাং তেজসা পুরিন্তি ধৈর্য গাজক্ষং তেজস পরিবৃতাং সেইবিতাং সিদ্ধিকাময়ী। এটা জয় দুর্গার ধ্যানে। কত মানে কপুরুষ ধরে আপনারা পুজো করছেন? ও অনেকদিন, বহুত দিন। সলিলবাবুর সঙ্গে কথোপকথনের মাধ্যমে জানতে পারলাম বামদেবও কিন্তু মায়ের স্বপ্নাদিষ্ট হয়ে এই স্থানে এসে সাধনা করেছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন। নন্দিকেশ্বরী মায়ের স্বপ্নাদিষ্ট হয়ে এসেছে বামদেব।
সেই প্রাচীন বটবৃক্ষ, যে বটবৃক্ষের নিচে মায়ের প্রস্তরীভূত যে দেহের অবশেষ, দেহের অংশ পাওয়া যায় মাতা সতীর। এখানে মাতা সতীর গলার যে কণ্ঠহার, অর্থাৎ কলার বনের যে হাড়টি, সেই হাড় এখানে পতিত হয়, সেই অংশটি এখানে পতিত হয়। তো এই বিশাল যে বটবৃক্ষ, এখানে আমরা একটি পুরনো দরজা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো অতীতে পূর্বে এই স্থান দিয়েই কিন্তু প্রবেশ পথ ছিল। দেখা যায় বট বৃক্ষের যে বিষয়, সেটি হচ্ছে তার শাখা প্রশাখা এবং ঝুড়ি নেমে নেমে চারিদিকে এই বটবৃক্ষের কিন্তু বিস্তৃতি ঘটেছে, এবং এখন পুরো সারা মন্দির প্রাঙ্গণ জুড়েই এই বটবৃক্ষের অসংখ্য শাখা প্রশাখা রয়েছে। মূল হচ্ছে এই গাছটি, এই গাছটির নিচে কিন্তু মায়ের সেই শিলাখণ্ড পাওয়া যায়। নন্দিকেশ্বরী সতীপীঠটি বিষয়ে কিন্তু অন্যান্য সতীপীঠের মতোই বিভিন্ন গ্রন্থে বিভিন্ন রকম মত দেখতে পাওয়া যায়। তন্ত্র চূড়ামণিতে নন্দিকেশ্বরীকে মূল পীঠ হিসেবে ধরা হয়েছে। এটি অর্থাৎ এই নন্দিকেশ্বরী মন্দির পঞ্চাশত পীঠ হিসেবে সেখানে বর্ণিত রয়েছে, কিন্তু শিবচরিতে সতীপীঠ বর্ণনা থেকে জানা যায় যে 51টি মহাপীঠ ও 26টি উপপীঠ যে রয়েছে, তার মধ্যে কিন্তু এই নন্দিকেশ্বরীকে উপপীঠ হিসেবে চিহ্নিত করা হয়েছে। একটা সময় ছিল, অর্থাৎ 60-70 দশক পর্যন্ত কিন্তু এইখানে অর্থাৎ এই পীঠে সেরকম ভিড় পর্যটকদের হতো না। আর তখন নন্দিকেশ্বরী মন্দির বলতে ছিল এই বিশাল বটবৃক্ষ, যেটাকে নন্দিকেশ্বরী তলা বলা হয়। হ্যাঁ, তারপরে 80-র দশকে এই স্থানটি ধীরে ধীরে 80-র দশক থেকেই অন্যান্য যে পর্যটক তাদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ সেই সময় এই অঞ্চলের যে ব্যবসায়ীরা ছিলেন তারা মন্দির সংস্কারের কাজে ব্রতী হন। এই হলো নন্দিকেশ্বরী মায়ের ভৈরব নন্দিকেশ্বর শিব। মন্দিরগুলো সুসজ্জিত করার জন্য এই অপূর্ব সুন্দর চিত্রগুলো মন্দিরের গায়ে আঁকা হয়েছিল সেই 8-এর দশকের সময়ে, যখন এই মন্দির চত্বরটি সংস্কার করা হয়েছিল। কিন্তু বর্তমানে চিত্রগুলো অনেকাংশে নষ্ট হয়ে যাচ্ছে, তাই এখন আবার নতুন করে সংস্কারের কাজ চলছে মন্দির চত্বরে। নন্দিকেশ্বর শিবলিঙ্গ দর্শন করুন। এটি মা নন্দিকেশ্বরীর ভৈরব নন্দিকেশ্বর শিব। আমরা যেদিন গিয়েছিলাম বেশ বৃষ্টি ছিল সেই সময়, এবং চারিদিকে মন্দির সংস্কারের কাজের জন্য ইতস্তত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নন্দিকেশ্বরী মন্দির চত্বরে আরও অন্যান্য মন্দিরও বেশ কয়েকটি দেখা যায়। তার মধ্যে এই জলারাম বাবার মন্দির, যেখানে রাম, লক্ষ্মণ এবং সীতার অপূর্ব সুন্দর শ্বেত পাথরের মূর্তি রয়েছে, এবং রয়েছেন হনুমানজি। আর এই রাম মন্দিরের পাশেই রয়েছে একটি হনুমান মন্দিরও।
দেওয়ালে রামায়ণের বিভিন্ন কাহিনী অবলম্বনে মুরাল চিত্র করা হয়েছে, সেগুলো ভীষণ সুন্দর, আকর্ষণীয় করে তুলেছে সমগ্র মন্দিরটিকে। আরও বেশ কয়েকটি মন্দির রয়েছে। এটি হলো রাধা গোবিন্দ মন্দির। রয়েছে অতি সুন্দর শ্বেত পাথরের রাধা গোবিন্দের মূর্তি এবং দেয়ালে অঙ্কন করা হয়েছে অপূর্ব সব চিত্র। এছাড়াও মহা সরস্বতী, মহালক্ষ্মী, বিষ্ণু লক্ষ্মীর মন্দিরও রয়েছে এখানে, এবং রয়েছে আরেকটি শিব মন্দিরও। এই হলো কালীয় দমন মন্দির। শ্রীকৃষ্ণের কালীয় দমন রূপের অপূর্ব সুন্দর একটি মূর্তি রয়েছে। এই মন্দিরটি কিন্তু বেশ প্রাচীন। এই মন্দির চত্বরে একটি যাত্রী নিবাসও গড়ে উঠেছে। মন্দিরের উন্নয়নের জন্য প্রচুর অর্থ প্রয়োজন ছিল, সেই কারণে মোহনানন্দ ব্রহ্মচারী মহারাজ এই সাঁইথিয়ায় যখন এসেছিলেন তখন তিনি তার অলংকার, মুকুট, পাদুকা প্রকাশ্যে নিলাম করিয়ে একটি যাত্রীনিবাস তৈরি করিয়েছিলেন। যাত্রীনিবাসের জন্য অর্থ সংগ্রহ করেছিলেন। মোহনানন্দ মহারাজ নিজেই উপস্থিত ছিলেন সেই নিলাম সভায়, এবং তারপরেই মোহন মন্দির নামে যাত্রীনিবাস তৈরি হয়েছিল। এই যাত্রীনিবাসের পাশাপাশি একটি সাধারণ যাত্রীনিবাসও গড়ে উঠেছিল এই স্থানে। নন্দিকেশ্বরী মন্দিরের পাশেই রয়েছে এই অপূর্ব সুন্দর জগন্নাথ মন্দিরটি। পুরী থেকে জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের দারুমূর্তি এনে এখানে প্রতিষ্ঠা করা হয়, এবং এখানে মহা ধুমধামের সাথে কিন্তু রথযাত্রা উৎসবও পালিত হয়। জগন্নাথ মন্দিরের বর্তমান সেবায়িত আদিত্য সরকার, শুনে নেব তিনি এই মন্দির প্রতিষ্ঠা বিষয়ে কি বলছেন। মন্দিরটা আজ থেকে 38 বছর আগে প্রতিষ্ঠা হয়েছে। হ্যাঁ, যারা প্রতিষ্ঠা করেছেন তাদের মধ্যে কেউ নেই, তাই সবই স্বর্গ লাভ করেছেন আর কি। এখন বর্তমান যারা আছে তারাই পরিচালনা করছেন। বিগ্রহ কিসের? নিম কাঠের। নিম কাঠের তৈরি। কাঠের পুরী থেকে আনানো হয়েছে। পুরী থেকে আনানো? হ্যাঁ, পুরী থেকে। মানে হঠাৎ পুরী থেকে কিভাবে আনা, মানে তার পিছনে কোনো ইতিহাস আছে কি? পুরী থেকে আনানো হলো কোনো প্ল্যানিং ওয়াইজ, না কেউ স্বপ্ন পেলো, স্বপ্নাদেশ ছিল? না, এমনি প্রতিষ্ঠা করেছে। মানে পুরী সবারই একটা ইচ্ছা ছিল যে এরকম আমরা জগন্নাথ প্রতিষ্ঠা করবো, থাকবে এখানে। রথেও যাত্রা উৎসব হয়? রথযাত্রা খুব সুন্দরভাবে, বিশালভাবে হয়, বিশালভাবে।
মাসির বাড়ি এখানেই? মাসির বাড়ির সামনে এখানে। তা পুরী থেকে কেন বিগ্রহের কাঠটা আনা হলো? পুরী থেকে সবার একটা ইচ্ছা ছিল যে পুরী থেকেই নিয়ে আসবো এটা কাঠটা? হ্যাঁ, দারুণ মূর্তি। না একেবারে মূর্তি তৈরি করেই তো আনা হ্যাঁ, একদম তৈরি করে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, তৈরি করে পুরী থেকে বিগ্রহ আনা হলো। আপনারা দেখতে পাচ্ছেন মন্দির গাত্রের অপূর্ব সুন্দর কারুকাজ। সমগ্র মন্দিরটি জুড়েই এই ধরনের কারুকাজ রয়েছে এবং এই মন্দিরের ভেতরেই রয়েছে আরও বেশ কয়েকটি মন্দির রয়েছে মাসির বাড়ি জগন্নাথ দেবের, এবং মুরাল চিত্রগুলো অপূর্ব দেয়ালে। আর এই হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ি। এটি শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুর মন্দির। নন্দিকেশ্বরী মায়ের অপূর্ব দর্শনের পর আমরা চলেছি বীরভূমেরই অপর একটি সতীপীঠ মাতা ফুল্লরাকে দর্শন করতে। সতীপীঠ ফুল্লরা কীরকম আমরা দর্শন করলাম সেই ভিডিওটি নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসব। তার আগে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দেবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আর শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও এই পান্থজন কথায় ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব খুব ভালো থাকবেন। ফিরে আসব পরবর্তী ভিডিও বীরভূমের অন্যতম সতীপীঠ, অর্থাৎ আরেকটি সতীপীঠ। পাঁচটি সতীপীঠ আছে, তার মধ্যে আরেকটি যে সতীপীঠ সেটি হচ্ছে ফুল্লরা। সেই ফুল্লরা মায়ের দর্শন, সেই সমস্ত কিছু নিয়ে ফিরে আসবো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন।